করোনা সংক্রমণ বাড়ায় মজুত করা হচ্ছে মেডিকেল অক্সিজেন, বেড়েছে দাম, সরবরাহ বাড়ানোর তাগিদ। গ্রামেও করোনা ছড়ানোর পর আক্রান্ত হচ্ছে নারীরাও। রাজশাহী মেডিকেলের 1/3 রোগী নারী। কাল থেকে সীমিত, বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন, ঝুঁকি উপেক্ষা করে রাজধানী ছাড়ার হিড়িক। সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের বঞ্চনার অভিযোগ, বেতন ভাতা বাড়ানোর আবেদন অর্থ বিভাগে। 20,000 বছর আগেও অস্তিত্ব ছিল করোনার, দাবি গবেষকদের। আক্রান্ত হয় চীন, জাপান ও ভিয়েতনাম। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদের সঙ্গে আছি সঞ্চারী মজিদ রহমান। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় ভারতীয় ডেল্টা ধরনের সংক্রমণ বাড়ায় মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়েছে। অনেকে আগেভাগে সংগ্রহে রাখছেন অক্সিজেন সিলিন্ডার। করোনায় সংক্রমণ ও মৃত্যু বাড়ায় মেডিকেল অক্সিজেন সরবরাহ বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ ও মৃত্যু। এমন পরিস্থিতিতে মেডিকেল অক্সিজেনের চাহিদা বেড়েছে অন্তত 1.5 গুণ। রাজধানীতে দোকান থেকে অনেকে অগ্রিম কিনে নিচ্ছেন অক্সিজেন সিলিন্ডার। হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় অক্সিজেন সিলিন্ডারের দামও বেশি নিচ্ছেন বিক্রেতারা। কিনে রাখতেছে সো দ্যাট অ্যাক্সিডেন্টালি যে কোনো দরকার হতে পারে। দাম খুব বেশি। লিন্ডে 26,000 টাকা নেই, 24,000 টাকা নেই। এরা 8,000ও আছে, 12,000ও আছে, 16,000ও আছে। যে সমস্ত পুরান কাস্টমাররা আছে, যারা আমাদের থেকে বিভিন্ন রকম সিলিন্ডার কিনে নিচ্ছে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন দাতা সংস্থা, তারা আমাদের থেকে অক্সিজেন নিয়ে রিফিল নিয়ে বিভিন্ন কাস্টমারকে সাপোর্ট দিচ্ছে। সারা দেশের অক্সিজেন চাহিদার বড় অংশ সরবরাহ করে ইসলাম অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ সহ বেশ কিছু প্রতিষ্ঠান। এর মধ্যে লিন্ডের দৈনিক উৎপাদন ক্ষমতা 100 থেকে 110 টন, ইসলাম অক্সিজেনের 35 থেকে 40 টন। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানে উৎপাদন হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। তারা বলছে, করোনা সংক্রমণ বাড়ায় অক্সিজেন সরবরাহ সক্ষমতাও বাড়ানো হয়েছে। চাহিদাটা বেড়ে যাওয়ার কারণে আমরা যেটা করি, আমরা কিন্তু ফ্যাক্টরিতে অলওয়েজ আমাদের 8,800 এটা কিন্তু পুরোপুরি কিন্তু অন্য সময়ে কিন্তু লাগে না, তখন আমরা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন করি। বুঝতে পেরেছেন? ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনটা আমরা এখন কি করবো, পরিপূর্ণই বন্ধ করে দেবো, যাতে ফুল প্লেজে যদি আমরা এটা সাপ্লাই করতে পারি তো অল ওভার বাংলাদেশে এটা সুফলটা পাবে ইনশাআল্লাহ। বিশেষজ্ঞরা বলছেন, করোনা চিকিৎসায় হাসপাতালে নিশ্চিত করতে হবে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট। সরকার কিন্তু বর্ডার এলাকায় যে ইগুলো ছিল সেখানে কিন্তু লকডাউন দিয়েছে, মানুষ মানছে না। তার ফলে ওখানে কিন্তু আক্রান্ত সংখ্যা বেড়ে গিয়েছে। ওখান থেকে কিন্তু লোকজন সব ঢাকা শহরে এসে পড়ছে। তার ফলে কিন্তু ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে। শনাক্তের সংখ্যা যদি বেড়ে যায় তাহলে যতই অক্সিজেন নেই সেটাতে একটা সীমাবদ্ধ রয়েছে, আমরা কতটুকু অক্সিজেন দেব। অক্সিজেন সিলিন্ডার মজুত করে সংকট আরও না বাড়ানোর আহ্বান বিশেষজ্ঞদের। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়ার সঙ্গে এবার সংক্রমিত হচ্ছে নারীরাও। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে প্রতিদিনই পুরুষের সাথে পাল্লা দিয়ে বাড়ছে নারী রোগীর সংখ্যা, যাদের মধ্যে আছেন গর্ভবতীরাও। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন 1/3 নারী। করোনা সংক্রমণের অন্যতম হটস্পট রাজশাহীতে নারী রোগীর সংখ্যা বাড়ছে মৃত্যুও। গত এক সপ্তাহে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 44 জন নারী। আমার বোন তো গৃহিণী, বাইরে যায় না, কিন্তু বুঝতে পারলাম না এটা কিভাবে আক্রান্ত হলো, সেটা আমরা কনফিউজ হয়ে আছি। চিকিৎসকরা বলছেন, অতি সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে এবার করোনা দ্রুত ছড়াচ্ছে। এ কারণে নারীরাও বেশি আক্রান্ত হচ্ছে। তবে পরিস্থিতি বেশ কঠিন হয়ে উঠছে গর্ভবতী নারীদের চিকিৎসা দিতে গিয়ে। মহিলারা আক্রান্ত হচ্ছেন কারণ উনি যদি বাড়ির বাইরে নাও যান, বাড়ির পুরুষ কোনো সদস্য তো বাইরে যাচ্ছেন কিন্তু বাইরে থেকে নিয়ে আসছেন। ইভেন আমাদের কিছু গর্ভবতী মহিলাও এই মুহূর্তে ভর্তি আছে, যারা কোভিড আক্রান্ত এবং সিভিয়ার কোভিড, যাদের চিকিৎসা করতে আমাদের বেশ কষ্ট পেতে হচ্ছে। সিভিল সার্জন বলছেন, সচেতনতার অভাবে করোনা আক্রান্ত বা উপসর্গ আছে পরিবারের এমন সদস্যদের সেবা দিতে গিয়ে নারীরাও আক্রান্ত হতে শুরু করেছেন। পুরুষ রোগীর পাশাপাশি যখন তাদের টেক কেয়ার করতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যে মহিলারও আক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই বিষয়টাও তাদেরকে বুঝতে হবে, একটা করোনা রোগীর
সংস্পর্শে যাওয়ার জন্য কি কি প্রিকশনটা তাদের প্রয়োজন। পরিস্থিতি বিবেচনায় করোনার উপসর্গ থাকলে পরিবারের সবাইকে বাড়তি সতর্ক হওয়ার তাগিদ চিকিৎসকদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে সাতক্ষীরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবুল কাশেম। আবুল, সীমান্ত জেলা সাতক্ষীরায় করোনা পরিস্থিতি এখন কি অবস্থায় আছে? হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা পর্যাপ্ত রয়েছে কিনা? আপনি জানেন যে গত 24 ঘন্টায় 165 জনের করোনা নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 54 জন করোনা শনাক্ত হয়েছেন। শতকরা বিবেচনায় যে হার 32%। এর আগের দিন ছিল 27% এবং তার আগের দিন ছিল 28%। সুতরাং এটা বলা যায় যে করোনা সংক্রমণের হার একটা স্থিতিশীল অবস্থায় রয়েছে। যদিও আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 5%-এর নিচে না আসলে সেটাকে আশঙ্কামুক্ত বলা যায় না। আর বিষয়টা হলো গত এই এক বছরে আপনার 66 জন মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন এবং করোনা উপসর্গ নিয়ে মারা গিয়েছেন 314 জন এবং গত এক সপ্তাহে 50 জনেরও বেশি মানুষ তারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন চিকিৎসাধীন অবস্থায় এবং এর মধ্যে কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক নারীরা ছিলেন এবং এই যে করোনা সংক্রমিত হচ্ছেন এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারীরা। এ বিষয়ে আমি কথা বলেছিলাম সিভিল সার্জনের সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন বিশেষ করে গর্ভবতী সহ যে সমস্ত নারীরা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তারা বেশি আক্রান্ত হচ্ছেন এবং অনেকে উপসর্গ নিয়ে তারা মারাও যাচ্ছেন। আর পাশাপাশি আপনি যে হাসপাতালের স্বাস্থ্য সেবার কথা বলছিলেন সেটি বিষয়ে আমরা কথা বলেছিলাম সামেক হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে আসলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে 200 বেড রয়েছে এবং এই 200 বেডের বিপরীতে এখন সেখানে রোগী রয়েছে 280 জন। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে পুরো হাসপাতালই গিজগিজ করছে। সেখানে ফ্লোরিং করারও জায়গা নেই। নতুন করে যে সমস্ত রোগী আসছে তারা ফিরে যাচ্ছে এবং এই সমস্ত রোগীগুলাকে ভর্তি করা হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন ক্লিনিকে এবং এই ক্লিনিকগুলোতে ব্যাপক গলাকাটা অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে যে প্রত্যেক দিনই সেখানে 3 থেকে 5,000 টাকা করে বেড ভাড়া নেওয়া হচ্ছে এবং অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক সরঞ্জামাদি আছে এগুলোরও কিন্তু চড়া মূল্য পরিশোধ করতে হচ্ছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিলেন যে সেখানে 200 থেকে 500 পর্যন্ত বেড বাড়ানো সম্ভব। তবে তারা বলছেন যে এই প্রয়োজনে যে সমস্ত লজিস্টিক সাপোর্টগুলো প্রয়োজন হবে বিশেষ করে চিকিৎসক এবং ওয়ার্ড বয় ক্লিনার এইগুলো কিন্তু এখনো নিয়োগ দেওয়া হয়নি। তারা বলছিলেন যে বিশেষ করে এ পর্যন্ত 39 জন নার্স নিয়োগ দেওয়া হয়েছে এবং এই যারা কর্তব্যরত রয়েছেন তাদের মধ্যেও কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক করোনা আক্রান্ত হচ্ছে। সুতরাং চিকিৎসা ব্যবস্থা কিন্তু হিমশিম খেতে হচ্ছে এটা সামলাতে সামেক কর্তৃপক্ষকে। পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো ওখানে অক্সিজেন সিলিন্ডারের সংকট রয়েছে। আপনি জানেন যে সামেক হাসপাতালে সেখানে সেন্ট্রালি অক্সিজেন সরবরাহ রয়েছে। তবে হাই ফ্লো যেটা নেজাল ক্যানালা বর্তমান সময়ে যেটি খুবই প্রয়োজন। চিকিৎসকরা বলছেন যে বিশেষ করে যে সমস্ত রোগীরা একটা মধ্যম পর্যায়ে চলে যায় তাদেরকে হাসপাতালে আসতে হবে এবং হাই ফ্লো এই যে নেজাল ক্যানালা উচ্চ হারে অক্সিজেন সরবরাহ করতে হবে। তাহলে হয়তো দেখা গেছে যে এই মৃত্যুর হারটা কমিয়ে আনা সম্ভব হবে। পাশাপাশি আমি আপনাকে আরো জানিয়ে রাখি যে সাতক্ষীরা আসলে 4র্থ সপ্তাহের যে লকডাউন চলছে তার কিন্তু 2য় দিন আজকে এবং এই লকডাউন কিন্তু ঢিলাঢালাভাবে পালিত হয় বলে আমরা দেখেছি। এ পর্যন্ত মোবাইল কোর্টের যদিও অভিযান অব্যাহত রয়েছে এ পর্যন্ত 800 মোবাইল কোর্টের মাধ্যমে আসলে 8 লক্ষ টাকার অধিক জরিমানা আদায় করা হয়েছে। তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে এই করোনা সংক্রমণের হারকে আরো কমাতে হলে এই লকডাউন। সাতক্ষীরা থেকে আবুল কাশেম জানাচ্ছিলেন সেখানকার করোনা পরিস্থিতির বিস্তারিত। আগামীকাল থেকে সীমিত পরিসরে ও বৃহস্পতিবার থেকে এক সপ্তাহের সর্বাত্মক লকডাউন শুরু হচ্ছে। সরকারের উচ্চ পর্যায়ের বৈঠকে এর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান তথ্য কর্মকর্তা। আজ জারি হবে প্রজ্ঞাপন। কাল থেকে কঠোর লকডাউনের ঘোষণা দেওয়া হলেও অর্থ বছরের শেষ সময় হওয়ায় সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। কাল থেকে সীমিত লকডাউনে গণপরিবহন বন্ধ হয়ে যাবে, তবে খোলা থাকবে আর্থিক প্রতিষ্ঠান। এছাড়া অন্য কিছু প্রতিষ্ঠানও সীমিত পরিসরে চালু থাকবে। আর 7 দিনের সর্বাত্মক লকডাউন শুরু বৃহস্পতিবার। ওই সময়ও শিল্প কারখানা লকডাউনের আওতামুক্ত থাকতে পারে। এ সময় রপ্তানিমুখী কার্যক্রম সচল রাখার স্বার্থে ব্যাংকিং সেবাও চালু রাখা হতে পারে। হোম মিনিস্টারের সভাপতিত্বে একটা 28 তারিখ থেকে সীমিত হবে লকডাউন আর 1 তারিখ থেকে সীমিত মানে ওই যানবাহন, দোকানপাট, তারপরে ওই কি বলে রেস্টুরেন্ট ইত্যাদি হ্যাঁ কিছু সীমিত হবে। আর 1 তারিখ থেকে টোটালটা 7 দিনের 1 তারিখ থেকে 7 দিন হবে। এদিকে লকডাউনের ঘোষণায় রাজধানী ছাড়ছেন অনেকেই। দূরপাল্লার বাস বন্ধ থাকায় বিকল্প উপায়ে গাদাগাদি করে নানাভাবে গন্তব্যে যাচ্ছেন তারা।
লকডাউনে কাজ বন্ধের কারণেই ফিরে যাওয়ার কথা বলছেন বেশিরভাগ। এদিকে নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে তৈরি হয়েছে সংক্রমণ আরও বাড়ার শঙ্কা। করোনা সংক্রমণ রোধে গত 22 জুন থেকে ঢাকার আশেপাশের 7 জেলায় লকডাউন চলছে। সেদিন থেকেই বন্ধ রাখা হয়েছে দূরপাল্লার বাস চলাচল। কঠোর লকডাউন শুরুর আগেই সংক্রমণের ঝুঁকি নিয়ে রাজধানী ছাড়ছেন অনেকে। লকডাউনে কাজ না থাকায় বাড়তি খরচ এড়াতেই বাড়ি ফেরার কথা বলছেন তারা। ব্যবসা বাণিজ্য করতাম আমি, এখানে আসলে লকডাউন দিয়ে দিলে তো ফুটপাতেও কোনো দোকানপাট বসবে না, সেক্ষেত্রে একটা খরচ আছে না, এক্সট্রা খরচ এভাবে বের করা সম্ভব না। আইটে উইটে যাওয়া লাগবে আর কি, এরা তাছাড়া তো কোনো কোচিং নেই। 2 সপ্তাহ দিচ্ছে আবার লকডাউন। রাজধানীর গাবতলী, ঢাকা মাওয়া, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও উত্তরের আব্দুল্লাহপুরে রয়েছে মানুষের ভিড়। বাস বন্ধ থাকায় বিভিন্ন যানবাহনে কয়েক ধাপে কয়েক গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন তারা। কি করবেন, কপালের দুঃখ, বলার কিছু নেই। যেমন সাভার থেকে ওই 30 টাকা ভাড়া নেয় ওখানে আমিনবাজার, আগে নিত ওই শ্যামলী 30 টাকা। শালিপুরের ব্রিজ থেকে আমি হাইটে আসছি এই গাবতলী পর্যন্ত, তো এদিক থেকে যদি আমি অটো নিতে চাই তো আমার 50 টাকা লাগে। পুলিশ বলছে পায়েহাঁটা মানুষকে আটকানোর নির্দেশনা না থাকায় শুধু যানবাহনে তল্লাশি করা হচ্ছে। যে যদি আমরা কোনো মাইক্রোবাস কিংবা হাইয়েস্ট যেটাই হোক না কেন, যদি আমরা যাত্রী পরিবহনের জন্য দেখছি, ইনস্ট্যান্ট আমরা সার্ভেলেন্সে রাখছি, ইনস্ট্যান্ট আমরা আইনানুগ প্রক্রিয়ার মধ্যে রাখছি। এটাই যানবাহন কম থাকায় গাদাগাদি করে রাজধানী ছাড়ার প্রবণতায় করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এখনই নিয়ন্ত্রণ করা না গেলে অবস্থা ভারতের মতো জটিল হতে বেশি সময় লাগবে না। যারা ঢাকার বাইরে যাবেন তারা নিজ নিজ এলাকায় গিয়ে নিজ উদ্যোগে অবশ্যই কোয়ারেন্টাইনে থাকবেন। নিজ নিজ জায়গা থেকে সাধারণ মানুষ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউন কাজে আসবে না বলে মত বিশেষজ্ঞদের। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, টাঙ্গাইলে তো কঠোর লকডাউন চলছে, তারপরেও মানুষ বাড়িতে ফিরছে, এটি কি করে সম্ভব এবং মহাসড়কের পরিস্থিতি নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমি আপনাকে প্রথমে টাঙ্গাইলের করোনার পরিস্থিতি বলি। অর্থাৎ টাঙ্গাইলে এই জুন মাসে কিন্তু এ পর্যন্ত পরীক্ষা করা হয়েছে ৬৯৩২ জন, আর এতে শনাক্ত হয়েছে অর্থাৎ কোভিড আক্রান্ত হয়েছে ১৯১৬ জন। আক্রান্তের হার কিন্তু প্রায় ৩১%। তো এই যে বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হয়েছে, এ কারণে কিন্তু টাঙ্গাইলের জেলা প্রশাসন টাঙ্গাইলের 3টি পৌর এলাকা লকডাউনের ঘোষণা করে। তার ভিতরে টাঙ্গাইল পৌরসভা, এলেঙ্গা পৌরসভা এবং কালিহাতী পৌরসভা। আমি এখন দাঁড়িয়ে আছি টাঙ্গাইল এলেঙ্গা পৌরসভায়, যেটা ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কের মাঝে পড়ছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, আজকে কিন্তু সকাল থেকেই মহাসড়কের গাড়ির চাপ আমরা অনেক বেশি দেখতে পেয়েছি এবং মানুষজন কিন্তু ঠিক এভাবেই গাদাগাদি করে, অর্থাৎ আবারও আমরা খোলা ট্রাকে করে কিন্তু মানুষদেরকে যেতে দেখেছি। কারণ একটি কঠোর লকডাউনের কথা হচ্ছে, যে কারণে অনেক মানুষই রাজধানী ছেড়ে চলে যাচ্ছে এবং তারা যেভাবে পারছে সেভাবেই রাজধানী ছেড়ে উত্তরবঙ্গের দিকে যাওয়ার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় আজকে সকাল থেকেই এই মহাসড়কে গাড়ির অনেক চাপ দেখতে পাচ্ছি এবং গত 30 থেকে 35 মিনিট যাবৎ আমি যে জায়গাটাতে আছি এলেঙ্গা পয়েন্টে, সেখানে কিন্তু কিছুটা যানজটের মতো পরিলক্ষিত হচ্ছে। যদিও পুলিশের সাথে আমরা কথা বলে যেটা জানতে পেরেছি, 3 নম্বর ব্রিজ অর্থাৎ এই মহাসড়কে ভাবনা নামক স্থানে একটি সড়ক দুর্ঘটনা হয়েছে, যেখানে হতাহতের নিশ্চয়তা কথা এখনো আমরা জানতে পাইনি, কিন্তু মহাসড়কে কিন্তু গাড়ির চাপ অনেক বেশি হয়েছে। আর আমার পাশের যে মাইক্রোবাসটি রয়েছে সেটার যাত্রী যদি আমি দেখাই, ঠিক এভাবেই গাদাগাদি করে তারা যাচ্ছে। অর্থাৎ করোনা সংক্রমণ প্রতিরোধে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল সেটা কিন্তু অনেকটাই বুমেরাং হচ্ছে, কারণ মহাসড়কে যেসব যানবাহন রয়েছে তার অধিকাংশ যানবাহনে আমরা গাদাগাদি করে মানুষজনকে যেতে দেখেছি। অর্থাৎ এক সিট ফাঁকা রেখে যাওয়ার যে বিষয়টি ছিল বাসগুলোতে, সেটাতেও যেমন খুব একটা বেশি মানা হচ্ছে না। যদিও খুব বেশি বাস আমরা কিন্তু আজকে দেখতে পাচ্ছি না, তবে ব্যক্তিগত যানবাহনে কিন্তু অনেক মানুষই এই মহাসড়ক ব্যবহার করে তাদের গন্তব্যে যাচ্ছে। এছাড়া খোলা ট্রাক অর্থাৎ যেভাবে পাচ্ছে সেভাবেই কিন্তু মহাসড়ক দিয়ে যাওয়ার চেষ্টা করছে। তো এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে হয়ে উত্তরবঙ্গে মুখী মানুষের বাড়ি ফেরা। টাঙ্গাইল থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। লকডাউন ঘোষণার পর থেকেই উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী লোকজন ভিড় করেন পদ্মার 2 ঘাটে। তবে শনিবারের তুলনায় যাত্রীর চাপ আজ তুলনামূলক কম। সকাল থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে আসতে শুরু করেছে যাত্রীরা।
ফেরিতে গাদাগাদি করে নদী পার হচ্ছেন তারা। ঘাট কর্তৃপক্ষ জানিয়েছে, লকডাউনে 5টি ফেরি দিয়ে জরুরি যানবাহন পারাপার করা হচ্ছিল। তবে ঘাটে যাত্রীর চাপ বেড়ে যাওয়ায় 15টি ফেরি দিয়ে চালানো হচ্ছে যাত্রী ও যানবাহন পারাপার। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে যাত্রীর চাপ তুলনামূলক কম। 16টি ফেরির মধ্যে চলছে 10টি। জরুরি যানবাহন পারাপারের পাশাপাশি পার করা হচ্ছে সাধারণ যাত্রীও। লকডাউন ঘোষণার পর থেকেই উত্তর পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলগামী লোকজন ভিড় করেন পদ্মার 2 ঘাটে। তবে শনিবারের তুলনায় যাত্রীর চাপ আজ তুলনামূলক কম। এ বিষয়ে আরও জানাতে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর রহমান। মঞ্জুর, ফেরিঘাটে ভিড় আজকে কেমন দেখছেন? আমরা দেখেছি যে লকডাউন ঘোষণার পর থেকেই মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছে। করোনা ঝুঁকি কমাতে এই মুহূর্তে কর্তৃপক্ষের কি ধরনের উদ্যোগ চোখে পড়ছে সেখানে? দেখুন, গতকাল আপনি জানেন যে আমরা সবাই জানতাম যে আগামীকাল সোমবার থেকে সর্বাত্মক লকডাউন অর্থাৎ শাটডাউন ঘোষণা করা হবে সারা বাংলাদেশে। সেই কারণে কিন্তু আমরা যেটা গতকালও দেখেছি যে কিছু কিছু লোক দক্ষিণ পশ্চিমাঞ্চলের হয়ে তারা কিন্তু নিজ নিজ বাড়িতে তারা চলে গেছেন, যারা কর্মজীবী মানুষ ঢাকায় বিভিন্ন কাজ করেন। তবে আজকে আমরা পাটুরিয়া ঘাটে এসে পুরো একটু উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি, কারণ আপনি জানেন যে গতকাল রাতে কিন্তু আবার নতুন করে এই শাটডাউনের যে ঘোষণা ছিল সেটা কিন্তু স্থগিত করা হয়েছে, যে কারণে মানুষ যাচ্ছে, কিন্তু গতকাল যে পরিমাণ মানুষজন গিয়েছেন তার চেয়ে অনেকটাই কম যাচ্ছেন। তবে আমরা এসে যেটা দেখতে পাচ্ছি যে পাটুরিয়া ঘাটে কিন্তু প্রচুর পণ্যবাহী যেসব যানবাহন আছে সেসব যানবাহনের অনেক চাপ রয়েছে। এগুলো কিন্তু বিআইডব্লিউটিসির যে 14টা ফেরি আছে পাটুরিয়া ঘাটে, সেই ফেরি দিয়ে কিন্তু তারা পার করা হচ্ছে। আর একটি বিষয় হলো যে যেহেতু এখানে যাত্রী এবং মানুষ কম, এই কারণে এখানে আসলে প্রশাসনের তেমন কোনো তদারকি এখানে নেই। এখানে যারা যাচ্ছেন তাদের মধ্যে স্বাস্থ্যবিধিটাও আমরা দেখছি মোটামুটি সবার প্রায় জনের মুখে মাস্ক আছে, এটা আমরা দেখতে পাচ্ছি। আমি বিআইডব্লিউটিসি এখানকার যে উপমহাব্যবস্থাপক জিলুর রহমান, তার সাথে আমি কথা বলেছি। তিনি যেটা বলেছেন যে মূলত এখন আসলে যাত্রী পারাপার করা নিষেধ এবং তাদের যে আছে এই যাত্রীবাহী যানবাহন আছে সেগুলো পার করা হচ্ছে না, এবং এই কারণে কিন্তু তারা শুধু পণ্যবাহী যানবাহনগুলোই পার করছেন। আর যাত্রীর বিষয়তে তিনি যেটা আমাকে জানিয়েছেন যে যদি কোনো ফেরি আসে এবং সেই ফেরিতে যদি যাত্রী উঠে যায় সেক্ষেত্রে তাদের আসলে ওরকম কিছু করণীয় থাকে না। আরেকটা বিষয় হলো যে আপনি মানিকগঞ্জে করোনার পরিস্থিতি বললে বলা যায় যে এখন পর্যন্ত একটু স্বাভাবিক অবস্থায় আছে। আর যদি সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি, উনি যেটা আমাকে জানিয়েছেন, যদি সামাজিক ডিস্টেন্স যুক্ত না রাখে, মানুষ যদি মাস্ক ব্যবহার না করে, তাহলে সারা দেশের মতো মানিকগঞ্জেও কিন্তু করোনা আক্রান্ত বাড়তে পারে এবং এই সংক্রমণ কিন্তু বৃদ্ধি পেতে পারে। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে সবশেষ তথ্য জানাছিলেন সহকর্মী মঞ্জুর রহমান। গোপালগঞ্জে করোনা টিকার প্ল্যান্ট তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। শনিবার মানিকগঞ্জে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী একথা জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে ভ্যাকসিন তৈরির ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ভ্যাকসিনের প্ল্যান্ট তৈরির নির্দেশনা দিয়েছেন। জরুরি সভায় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পদক্ষেপ নেওয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জানান, চীনের সিনোফার্ম থেকে খুব তাড়াতাড়ি ভ্যাকসিন আসবে। এছাড়া ভ্যাকসিন নিয়ে রাশিয়ার সঙ্গে চুক্তির কার্যক্রমও এগিয়ে চলছে। এক্সপার্টদের সাথে আলাপ করে তাদেরকে একটা প্রোফাইল তৈরি করতে বলেছি, প্রজেক্ট প্রোফাইল যেটা হয় সেটা তৈরি করতে বলেছি, এবং আমরা ভ্যাকসিনটার প্ল্যান আমরা গোপালগঞ্জে যে ওষুধ ফ্যাক্টরি আছে সেই ওষুধ ফ্যাক্টরিতে তার পাশে বা সেখানে আমরা সেই ভ্যাকসিনের তৈরি করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। সেটা একটু সময় লাগবে, বাট এখন থেকে কাজ শুরু হয়ে গেছে। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট জিয়াদ আল মালুম মারা গেছেন। শনিবার রাত 1:45টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 67 বছর। নানা ধরনের শারীরিক জটিলতায় ভুগছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী। গত 25 মে রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে
শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে ভর্তি করা হয় জিয়াদ আল মালুমকে। অবস্থার অবনতি হলে 2 জুন তাকে নেওয়া হয় সিএমএইচে। 2010 সালের 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হলে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে নিয়োগ পান জিয়াদ আল মালুম। সে থেকেই দায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সরকারি সংস্থাগুলো ভোক্তা স্বার্থ রক্ষায় ব্যর্থ বলে মন্তব্য করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। তাদের অভিযোগ, ভোক্তা নয়, সবাই ব্যবসায়ীদের বেশি সুযোগ করে দিচ্ছে। ফলে নিত্যপণ্যের দাম ও নাগরিক সেবা নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এক অনলাইন সেমিনারে এসব অভিযোগ করে ক্যাব। ভোক্তা অধিকার ও তদারকির দায়িত্বে থাকা সরকারি সংস্থার ভূমিকা নিয়ে সেমিনার আয়োজন করে ক্যাব। আলোচনায় উঠে আসে ক্রেতাদের ন্যায্য দামে পণ্য না পাওয়া, নিয়ন্ত্রক সংস্থার আন্তরিকতার অভাবসহ নানা বিষয়। চাকরি ও উপার্জনের সুযোগ হারিয়েছেন। আলোচকরা বলেন, গত 1.5 বছরে করোনা কারণে বেশিরভাগ মানুষের আয় কমেছে, কিন্তু এ সময়ে ভোগ্যপণ্যের পাশাপাশি দাম বেড়েছে গ্যাস, পানি ও বিদ্যুতের। এসব সংস্থায় জনগণের প্রতিনিধি না থাকায় ভোক্তা স্বার্থ রক্ষা হচ্ছে না বলে মন্তব্য করেন আলোচকরা। কম্পোজিশনে এমন লোক থাকতে হবে যারা ব্যবসায়ীদের স্বার্থের ঊর্ধ্বে, ব্যবসায়ীরা তাদেরকে করতে পারে না। কিন্তু উনি বললেন যে সাধারণত এখানে সচিবরা এই বিআরসি গঠিত হয় এবং সেই সচিবরা আগে বা পরে ওই ব্যবসায়ীদের সঙ্গেই কোম্পানির কর্মচারী ছিলেন। সুতরাং এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। প্রক্রিয়াগতভাবে আমরা যে পরাধীন হয়ে যাচ্ছি, যে পরাধীনতার বেড়াজাল থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা স্বাধীনতার চেতনায় অনেকটা স্বাধীন হয়ে গেছি। আজকে সেই স্বাধীন সত্তা কিভাবে পরাধীন হয়ে যাচ্ছে এবং আমার অধিকার খর্ব হচ্ছে, কিন্তু আমরা কেন অপমান বোধ করতে পারছি না, সেই প্রশ্নটাই। ক্যাব বলছে, নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে না আনলে ভোক্তারা আরও চাপে পড়বে। আলোচকরা বলছেন, সরকারি সংস্থাগুলোর জবাবদিহিতা নিশ্চিত করতে না পারলেও কাঙ্ক্ষিত সুফল মিলবে না। বিএসটিআই এর কর্মপরিধি যেমন হওয়া দরকার, যত ব্যাপক হওয়া দরকার, কিন্তু তত ব্যাপক না। এইসব সংস্থাগুলি প্রত্যেকটিকে শক্তিশালী করা প্রয়োজন এবং যে উদ্দেশ্যে এইসব সংস্থা সৃষ্টি হয়েছে, যে উদ্দেশ্যে আইনগুলি করা হয়েছে, তা যাতে বাস্তবায়ন হয়, সেই প্রচেষ্টা আমাদের করতে হবে। ভোক্তা অধিকার আদায়ে সরকারের আন্তরিকতার পাশাপাশি ক্রেতাদেরও সচেতন হওয়ার আহ্বান ক্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সবশেষ 2015 সালের বেতন স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন দ্বিগুণ হলেও বঞ্চনার অভিযোগ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের। 20 থেকে 11তম গ্রেডে বাদ পড়েছে সিলেকশন গ্রেড, মহার্ঘ ভাতা সহ নানা সুবিধা। কমেছে টাইম স্কেল ইনক্রিমেন্ট। সংকট কাটাতে এরই মধ্যে তাদের বেতন ভাতা বাড়ানোর আবেদন অর্থ বিভাগে পাঠিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 2009 সালের পে স্কেলে 20তম গ্রেডে চতুর্থ শ্রেণীর সরকারি কর্মচারীর মূল বেতন ছিল 4100 টাকা, মহার্ঘ ভাতা সহ 5600 টাকা। 2015 সালের সবশেষ জাতীয় বেতন স্কেলে বেতন দ্বিগুণ করায় তার পাওয়ার কথা 11200 টাকা। কিন্তু 20তম গ্রেডে মহার্ঘ ভাতা না থাকায় ওই কর্মচারী পাচ্ছেন মাত্র 8250 টাকা। একইভাবে 14তম গ্রেডের একজন 60 মুদ্রাক্ষরিক 7ম জাতীয় বেতন স্কেলের নিয়মে সিলেকশন গ্রেড এবং 3টি টাইম স্কেল সুবিধা পেয়ে 16তম বছরে মূল বেতন পেত 28810 টাকা। কিন্তু সবশেষ পে স্কেলে একই পদধারী ব্যক্তি 16তম বছরে 2বার উচ্চতর স্কেল পেয়ে মূল বেতন পাবেন 22450 টাকা, যা আগের চেয়ে 6360 টাকা কম। পদ বৈষম্যের অভিযোগ করেছেন সচিবালয়ের বাইরে নিয়োগপ্রাপ্ত কর্মচারীরা। ব্লক পদ প্রথা প্রত্যাহার, অভিন্ন নিয়োগ বিধি এবং পদোন্নতিযোগ্য পদ শূন্য না থাকলেও উচ্চতর পদের স্কেল প্রদানের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন। লিপিকার এই পদটাকে করা হয় ব্যক্তিগত কর্মকর্তা। সচিবালয়ের বাইরে কিন্তু ওই একই পদধারীরা কিন্তু আগের মতোই থেকে গেছে, অর্থাৎ প্রধান সহকারী আছেন। 95 সালে ওনারা পদবীর বৈষম্য তৈরি করে 98 সালে এসে ওই পদবী অনুযায়ী তারা বেতনটা বাড়িয়ে নিয়ে নিলেন। এ বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বললেন, যৌক্তিক দাবিগুলো নিয়ে কাজ করছে তার মন্ত্রণালয়। আমরা ইতিমধ্যে এই বিষয়গুলো পর্যালোচনা করেছি এবং অনেকগুলো কিন্তু আমরা অর্গানোগ্রামটা অনেকটা পরিবর্তন করে পদ সৃষ্টি করা হয়েছে। কিছু কিছু আমরা জনপ্রশাসন থেকে গিয়ে অর্থ মন্ত্রণালয় থেকেও কিছু কিছু ছাড় হয়েছে, যে দাবিগুলো তাদের আছে
যৌক্তিক যেগুলো সেগুলো যাতে করে বাস্তবায়ন করা যায়। চলমান বাজারের সাথে সঙ্গতি রেখে পে কমিশন অনুযায়ী 5 বছর পর পর বেতন বৃদ্ধি হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তায় সরকারি কর্মচারীরা। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হেফাজতে ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী সহ 10 নেতার ব্যাংক লেনদেনের তথ্য দুর্নীতি দমন কমিশন দুদকের হাতে। আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU এর মাধ্যমে 7টি ব্যাংক থেকে এসব তথ্য এসেছে। তবে তদন্তের স্বার্থে এখনই তা গণমাধ্যমে প্রকাশ করতে রাজি নয় দুদক। মামুনুল হকের রিসোর্ট কাণ্ডের পর হেফাজত নেতাদের বিরুদ্ধে অভিযোগ ওঠে অবৈধ সম্পদের। দুদকের কাছে অভিযোগ আসে মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ ধর্মীয় কাজে দানের টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদের পাহাড় গড়েছেন হেফাজত নেতারা। গত মাসে BFIUর কাছে 19টি মাদ্রাসা, এতিমখানার ব্যাংক হিসেবে তথ্য চায় দুদক। এসব প্রতিষ্ঠানের সাথে জড়িত আরও 50 জনের ব্যক্তিগত হিসেবের তথ্য চাওয়া হয়। এদের সবাই হেফাজতে ইসলামের রাজনীতির সাথে জড়িত। দুদকের চাহিদা অনুযায়ী 10 হেফাজত নেতা ও 5টি প্রতিষ্ঠানের তথ্য দিয়েছে BFIU। অনুসন্ধান কার্য যাতে যথাযথভাবে সম্পন্ন হয় তা তদারক করার জন্য দুর্নীতি দমন কমিশনের একজন মহাপরিচালক তাতে নেতৃত্ব দেবেন। আমরা আশা করছি যে অনুসন্ধানকারী টিম বস্তুনিষ্ঠভাবে অনুসন্ধান কার্য সম্পন্ন করে প্রতিবেদন দিলে প্রতিবেদনের সুপারিশ অনুসারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। 10 জনের তালিকায় রয়েছেন জুনায়েদ বাবুনগরী, আব্দুর রহিম কাসেমি ও জুনায়েদ আল হাবিবের মতো নেতারা। টিআইবি বলছে ব্যক্তি পরিচয় না দেখে দুর্নীতির দিকেই নজর দেওয়া উচিত অনুসন্ধানকারীদের। পর্যাপ্ত দালিলিক প্রমাণ সাপেক্ষে অর্জিত আয়ের বাইরে যদি কোনো সম্পদ আহরণ হয় তাহলে সেটি অনিয়ম, দুর্নীতি, এবং সেক্ষেত্রে অন্য সকল ক্ষেত্রে যে আইন প্রযোজ্য, যে আইনের বিধান প্রযোজ্য, এক্ষেত্রেও তা প্রযোজ্য হবে এবং যারা এর সাথে জড়িত, এই ধরনের অনিয়মের সাথে জড়িত, তাদেরকে বিচার আওতায় আনতে হবে। প্রাপ্ত তথ্য উপাত্ত আরও বিশদভাবে বিশ্লেষণ করতে 10 হেফাজত নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করবে দুদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানি উপলক্ষে প্রস্তুত ঢাকা মহানগরীর 700 খামার। পরিবহন সহ নানা ঝামেলা না থাকায় ক্রেতারা ছুটছেন এসব খামারে। বিভিন্ন জেলায় কোরবানির পশু নিয়ে বিক্রেতাদের দুশ্চিন্তা থাকলেও ঢাকার খামারিরা বলছেন এর মধ্যে বিক্রি হয়ে গেছে তাদের 40 থেকে 60 ভাগ পশু। তবে এবার গরুর দাম গত বছরের চেয়ে বেশি বলছেন ক্রেতারা। রাজধানীর রামপুরার আবিদা আহমেদ কোরবানির পশু কিনতে গেছেন মোহাম্মদপুরের বসিলার সাদেক এগ্রোতে। 565 কেজি ওজনের একটি গরু পছন্দ হলেও দাম বেশি হয় ফিরেছেন না কিনেই। আরও কয়েকবার নিয়েছি, তখন লাইভ গরু কেজিতে ছিল 380, 400, মানে 420-এর উপরে যায় নাই। কিন্তু এবার লাইভ গরু ওরা মানে 550 এরকম চাচ্ছে। কোরবানির প্রায় 1 মাস বাকি থাকলেও পুরোদমে বিক্রি চলছে রাজধানীর এই খামারে। তাদের বিক্রির তালিকায় 2000-এর বেশি গরুর সঙ্গে রয়েছে মহিষ, ছাগল, দুম্বাও। ঢাকা মহানগরীতে 700-র মতো খামারে কোরবানির পশু রয়েছে প্রায় 10,000। এসব খামারে 425 টাকা কেজি মূল্য ধরে বিক্রি হচ্ছে 400 কেজির কম ওজনের গরু, আর 500 কেজির বেশি ওজনের গরু বিক্রি হচ্ছে 525 টাকা কেজি দরে। এছাড়া 10,000 থেকে লাখ টাকায় ছাগল আর দুম্বা কিনতে খরচ হবে 2 থেকে 4 লাখ টাকা। গতবারের তুলনার চেয়ে এবার মাশাআল্লাহ একটু ভালো বেচে কিনা, কারণ কিসের জন্য এবার ইন্ডিয়াতে গরুটা কম আছে, সবাই দেশের উপরেই যোগ বেশি। বর্তমানে আমার এখানে প্রায় 150 গরু আছে, আরও আমার গরুগুলো আসতেছে, 2 দিনের মধ্যে চলে আসবে। আর এবছরও সারা মোটামুটি ভালো, বাট মানুষ এবছর দেশি ছোট জাতের গরুগুলো বেশি যাচ্ছে। গত বছরের চেয়ে এবার বিক্রি ভালো বলছেন খামারিরা। হাটের ঝামেলা এড়াতে অনেক ক্রেতারই পছন্দ খামার। অসুস্থ হলে আছে বদলে দেওয়ার ব্যবস্থা, কেনা যাচ্ছে অনলাইনেও। দাম তো এখন মোটামুটি বেশি তো মনে হচ্ছে, কারণ সব জিনিসের দামই তো বেশি, তারপরে অ্যাভারেজে তো একটু বেশি মনে হচ্ছে। এই বছর করোনার জন্য ইন্টারন্যাশনাল মার্কেটে আসলে গোখাদ্যের দাম একটু ঊর্ধ্বমুখী ছিল, যার কারণে আমাদের প্রোডাকশন কস্টটা একটু বেড়ে গেছে। এর জন্য সামান্য একটু বেশি, আমি মনে করি যে হয়তো বা ম্যাক্সিমাম 5% বেশি হতে পারে।
প্রাণী সম্পদ দপ্তরের হিসাবে এবার ঢাকা জেলায় ৫,৫০০ খামারে ৩৬,০০০ এবং পারিবারিক পর্যায়ে রয়েছে আরও প্রায় ৬০,০০০ কোরবানির পশু। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটে আসছে শরীয়তপুরের নবাব, যার জন্য ৯ লাখ টাকা দাম হাঁকছেন মালিক। এরই মধ্যে এই খবর ছড়িয়ে পড়ায় নড়িয়া উপজেলায় জবসা গ্রামে নবাবকে দেখতে ভিড় করছেন অনেকেই। লম্বায় ৮ ফুট আর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, চালচলন আর দেখতে নাকি অনেকটা নবাবের মতো, তাই মালিকও নাম দিয়েছেন নবাব। ২.৫ বছর আগে শাহিওয়াল জাতের গরুটি কেনেন শরীয়তপুরের নড়িয়ার হাবিবুন্নেসা। এবার সেটি কুরবানির হাটে তুলতে চান তিনি। এর ওজন ১৮ মণ দাবি করে দাম হাঁকছেন ৯ লাখ টাকা। আমি ওকে সন্তানের মতো করে আমি লালন পালন করেছি, অক্লান্ত পরিশ্রম করে, কিন্তু ওকে বিক্রি করলে আমি জানি না আমার অনুভূতিটা কেমন হবে। অনলাইন থেকেও মানুষ অনেক যোগাযোগ করতেছে, আমার লোকালও যারা পাইকার আছে তারাও আসতেছে, তারপর যারা কুরবানি দেওয়ার জন্য আগ্রহী তারাও দেখতেছে। এখনও ওভাবে দাম দর হয় নাইকা, তবে আমরা দাম চাচ্ছি ৯ লক্ষ টাকা। ক্রেতা বিক্রেতা ও পাইকারদের পাশাপাশি নবাবকে দেখতে আশপাশের এলাকা থেকেও ভিড় করছেন অনেকেই। কয়েকটা খামারে আমরা গেছি, তারপর এই খামারও আসছি। এই খামারে আইসা দেখি একটা গরু আছে, এই গরুটা ১৮ মণ ওজনের, তারা ৯ লক্ষ টাকা দাম চাইতেছে। ভালো উপযুক্ত সার গরু হয়েছে, এরকম গরু আমরা যে অত্র এলাকায় দেখি নাই। শুরু থেকেই নবাবকে পর্যবেক্ষণে রেখেছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। সম্পূর্ণ নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে পশুটিকে মোটা তাজা করা হয়েছে বলে দাবি তাদের। নড়িয়া উপজেলার যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সহ অন্যান্য কর্মীরা তার এখানে সার্বক্ষণিক সুপারভিশনে এসেছিল এবং যে পর্যায়ে গরুটাকে হৃষ্টপুষ্ট করা হয়েছে এটা আমি বলতে পারবো একদম নিরাপদ। হাবিবুন্নেসার খামারে শুধু নবাব নয়, রয়েছে ছোট বড় আরও ১৬টি গরু। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেরিতে হলেও বাংলাদেশে ব্যবসার জন্য একে একে নিবন্ধন নিচ্ছে ফেসবুক সহ বড় টেক জায়ান্টগুলো, কিন্তু রাজস্ব ফাঁকের শঙ্কা থেকেই যাচ্ছে, কারণ তাদের ব্যবসায়িক কর্মকাণ্ড পর্যবেক্ষণের মতো ব্যবস্থা এখনও গড়ে তোলা হয়নি। এনবিআর বলছে সরকারের সংস্থাগুলোর সমন্বয়ে গড়ে তোলা হবে তদারকি ব্যবস্থা। ফেসবুক, ইউটিউবের মতো অনলাইন প্ল্যাটফর্মগুলো এখন বিজ্ঞাপন প্রচারের গুরুত্বপূর্ণ মাধ্যম। এজন্য অর্থ ব্যয় করতে হয় গ্রাহককে। বিজ্ঞাপনের পাশাপাশি সিনেমা, নাটক সহ নানা সেবার জন্যও মূল্য দিতে হয় ব্যবহারকারীদের। অভিযোগ আছে অনেকেই সেবার মূল্য অবৈধ উপায়ে পরিশোধ করেন, এতে রাজস্ব হারায় সরকার। অনিয়ম বন্ধে টেক জায়ান্টগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেয় সরকার। এরই মধ্যে এনবিআর-এর কাছে নিবন্ধন নিয়েছে ফেসবুক, গুগল ও অ্যামাজন। নিবন্ধন নেয়ার প্রক্রিয়ায় আছে মাইক্রোসফট ও নেটফ্লিক্স। নিবন্ধন নেয়ার ফলে ভ্যাট আইন মেনে প্রতি মাসে রিটার্ন দিতে হবে এসব প্রতিষ্ঠানকে, যেখানে উল্লেখ করতে হবে আয়ের যাবতীয় তথ্য। কিন্তু কোনো কোম্পানি অবৈধ লেনদেনের তথ্য গোপন করলে তা ধরার উপায় নেই এনবিআর-এর কাছে। এটা তো হতে পারে যে একজন ব্যক্তির কাছ থেকে বা এমন কোনো এন্টিটির কাছ থেকে এটা নেওয়া হলো যে কোনো উইথহোল্ডিং এন্টিটি না। সেই ক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাতে যদি কার্ডের মাধ্যমে পেমেন্টটা হয়, সেই জায়গায় কিন্তু এনবিআর এবং বাংলাদেশ ব্যাংকে একটা মেথোডোলজি বের করতে হবে কিভাবে এই ধরনের ফ্লাইং পেমেন্টগুলোকে ধরা যায়। কতগুলো বিজ্ঞাপন প্রচারিত হয়েছে সেই সংখ্যাটা যদি আমরা জানতে পারি, এবং তারা তো একটা ঘোষণা দিবেন, সেখানে কিন্তু একটা টালি করার বা ক্রস ম্যাচ করার একটা সুযোগ থাকতেছে। সেই টালিটা তখন আমরা চিন্তা করব যে আমরা বিটিআরসির হেল্প নিয়ে করব বা অন্য কোনো আইটি নিয়ে যারা কাজ করেন তাদের হেল্পটা নিয়ে করতে। অনলাইন কেন্দ্রিক যে কোনো সেবার বিপরীতে বিদেশে অর্থ পাঠানো হলে 15% ভ্যাট উৎসে কর হিসেবে কেটে নিয়ে সরকারি কোষাগারে জমা দেয় সংশ্লিষ্ট ব্যাংক। যদিও অনেক সেবায় ভ্যাটের হার কম। টেক জায়ান্টগুলো নিবন্ধনের আওতায় আসায় সব সেবায় 15% নেওয়া যাবে না, এতে রাজস্ব কমার শঙ্কা রয়েছে। কতটুকু বিজ্ঞাপন উনি দিয়েছেন, কতটুকু ওনার উপর রাজস্ব প্রযোজ্য হচ্ছে সেটা আমরা পাবো, উনি রিটার্ন দিবেন, আমরা অডিট করব, যদি তাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলোকে তারা কারেকশনের সুযোগ পাবেন। এনবিআর কর্মকর্তারা জানান, জুলাই থেকে রিটার্ন জমা দেবে নিবন্ধন নেওয়া কোম্পানিগুলো। তবে রাজস্ব আদায় প্রক্রিয়া সহজ করতে আইনে আরও সংশোধনী দরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় দেড় যুগ পর যশোরের ভবদহ অঞ্চলের একাংশে জলাবদ্ধতা নিরসন হয়েছে। বিএডিসির জলাবদ্ধতা নিরসন প্রকল্পের মাধ্যমে দীর্ঘ সময় পর এবারই তারা ঘরে তুলেছেন সোনার ফসল। কর্তৃপক্ষ বলছে দুর্গত সব বিলে
প্রকল্পটি বাস্তবায়ন করা সম্ভব হলে 26,000 হেক্টর জমি আবাদযোগ্য করে তোলা যাবে। যশোরের মনিরামপুর, অভয়নগর ও কেশবপুর উপজেলার বিস্তীর্ণ এলাকা 1.5 থেকে 2 যুগ ধরে জলাবদ্ধ অবস্থায় রয়েছে। পরিস্থিতির উন্নতি ঘটাতে একাধিক প্রকল্প নিলেও কোনো কাজে আসেনি। সম্প্রতি এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভবদহের 5টি বিলে জলাবদ্ধতা দূরীকরণ ও ফসল উৎপাদনের একটি পাইলট প্রকল্প শুরু করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির সেচ বিভাগ। চলতি বছরের জানুয়ারিতে শুরু হওয়া এই প্রকল্পের মাধ্যমে ওই 5টি বিলের পানি অপসারণ করা হয়। এতে আবাদ উপযোগী হয়ে ওঠে সেখানকার 4,000 হেক্টর জমি। 10-12 বছর যাবৎ এই এলাকা পুরোপুরি জলাবদ্ধতায় নিমজ্জিত। নিষ্কাশনের ব্যবস্থা নেই, বেড়ি বাদ করতে পারিনি। আমরা এই বছর বিআরডিসির সহযোগিতার মাধ্যমে পাম্প মেশিন দিয়ে এই বিলে ধান চাষের উপযোগী করেছি। ফসলের মৌসুমে পানিটা ফেলা দেয়, তাহলে এলাকার লোকও উন্নয়নের মুখে ধাবিত হতে পারবে। অন্তত 1.5 যুগ পর সোনালী ফসল ঘরে তুলতে পেরে খুশি কৃষক। সেচ পাম্পগুলো স্থাপন করি সময় মতো, তাহলে এখানকার আমরা জলবদ্ধতা নিরসন করতে সক্ষম হব। অবরান্ন বিশেষ করে যেখানে মাছ টাছ আমরা সারা বছর ধরে রাখতে হয়, সেই জায়গাটা যদি বাদ দিয়ে আমরা যদি যেখানে জলবদ্ধতা নিরসন করতে চাই, তাহলে আমরা 26,000 হেক্টর আমরা জমি আমরা এখানে জলবদ্ধতা নিরসন করতে পারবো। কর্তৃপক্ষ বলছে পাইলট প্রকল্পের সফলতার পর পুরো ভবদহ অঞ্চলেই তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে। জমি জলবদ্ধ জমি আছে, সেগুলোর জলবদ্ধতা নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। আমরা এই ব্যাপারে মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি, একটা প্রজেক্ট সাবমিট করেছি। যশোরের ভবদাহ দুর্গত এলাকার মোট 27টি বিলে দীর্ঘ 1.5 থেকে 2 যুগ ধরে জলাবদ্ধতার কারণে সেখানে কোনো ফসল উৎপাদন হয়নি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। গত 1.5 বছর ধরে বিশ্বজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে করোনা ভাইরাস। এর মধ্যে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। সম্প্রতি এক গবেষণায় বলা হয়েছে প্রায় 20,000 বছর আগে এই ধরনের ভাইরাসের কবলে পড়েছিল মানুষ। 20 বছরের বেশি সময় ধরে করোনা ভাইরাসের বিভিন্ন ধরনের সৃষ্ট বেশ কয়েকটি রোগের প্রাদুর্ভাব দেখেছে বিশ্ব। কোভিড-19-এর আগে দেখা গিয়েছিল সার্স ও মার্স। তবে করোনার ইতিহাস আরও পূর্ণ হতে পারে বলে ধারণা গবেষকদের। অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক জানিয়েছেন প্রায় 20,000 বছর আগে করোনা ভাইরাসের সৃষ্ট মহামারীর প্রমাণ পেয়েছেন তারা। ওই মহামারী ঘটেছিল পূর্ব এশিয়া অঞ্চলে। বিজ্ঞান সাময়িকী কারেন্ট বায়োলজিতে এই গবেষণাপত্র প্রকাশিত হয়। বর্তমান কালের কোভিড-19 মোকাবিলায় অতীতের বিভিন্ন মহামারীর প্রভাব বুঝতে বিশ্বের 26টি জনগোষ্ঠীর 2,500 মানুষের জিনোম নিয়ে গবেষণা চালানো হয়েছে। গবেষক ইয়াসিন সোলমি জানান, এই সব জিনোমে কয়েক হাজার মানব বিবর্তনের তথ্য থাকে। সেই তথ্য থেকেই তারা প্রথম করোনা সংক্রমণের বিষয়ে জানতে পারেন। গবেষণায় মানব জিনে ভাইরাস ইন্টারঅ্যাক্টিভ প্রোটিন নামের বিশেষ ধরনের প্রোটিন চিহ্নিত করা হয়। শরীরে কোনো ভাইরাস ঢুকলেই এই প্রোটিন সবার আগে যোগাযোগ স্থাপন করে। গবেষকেরা জানান, এই জিনগত সংকেত চীন, জাপান ও ভিয়েতনামের 5 জনগোষ্ঠীর সদস্যদের মধ্যে পাওয়া গেছে। 20,000 বছর আগের এই মহামারী কেবল এই 3 দেশে সীমাবদ্ধ ছিল এমনটা নয়। তবে এই ধারণাকে সমর্থনে আরও গবেষণা প্রয়োজন। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব করোনায় একদিনে সর্বোচ্চ 1,547 জনের প্রাণহানি হয়েছে ব্রাজিলে। দেশটিতে নতুন শনাক্ত 64,134 জন। এই নিয়ে ব্রাজিলে মোট মৃত্যু ছাড়ালো 5,12,000। এক সপ্তাহে সেখানে সংক্রমণের হার বেড়েছে 4%। এছাড়া বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 7,201 জন। নতুন শনাক্ত 3,60,000-এর বেশি। ব্রাজিলের পর একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু ভারতে 1,256 জনের। সেখানে নতুন শনাক্ত প্রায় 50,000। শনিবার দেশটির কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টের কাছে এক হলফনামায় জানায়, ভারতীয় ফার্মাসিউটিক্যাল সংস্থা জাইডাস ক্যাডিলার তৈরি নতুন টিকা শিগগিরই 12 থেকে 18 বছর বয়সীদের মধ্যে প্রয়োগের জন্য প্রস্তুত হবে। এদিকে যুক্তরাজ্যে সপ্তাহের শেষ দিনে প্রাপ্তবয়স্করা নিবন্ধন ছাড়াই টিকা নিতে পারবে বলে জানিয়েছে সরকার। ভারতে শুরু হওয়া নতুন গণটিকাদান কর্মসূচি করোনার তৃতীয় ধাপের সংক্রমণ রুখতে যথেষ্ট নয় বলে জানিয়েছেন গবেষকরা। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। তৃতীয় ঢেউ মোকাবেলায় দিনের টিকার পরিমাণ আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ দল। 21 জুন ভারতে শুরু হয় বিশ্বের সবচেয়ে বড় করোনার গণটিকাদান কর্মসূচি।
প্রতিদিন টিকা দেওয়া হচ্ছে প্রায় ৮০ লাখ মানুষকে। এ বছরের অক্টোবরে ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউর আশঙ্কা করা হচ্ছে। বৃহত্তম এই টিকাদান কর্মসূচি তৃতীয় ঢেউ মোকাবেলায় সক্ষম হবে না বলে সতর্ক করেছেন দেশটির গবেষকেরা। এই বছরের ডিসেম্বরে সব ভারতীয়কে টিকার আওতায় আনার পরিকল্পনা কেন্দ্র সরকারের। তবে টিকা প্রয়োগের গতি আরও বাড়াতে হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তাদের মতে দিনে ৩ কোটি ২০ লাখ ডোজ টিকা দিলে এ বছরের শেষ নাগাদ ভারতের ৪৫% প্রাপ্তবয়স্ক মানুষ টিকার আওতায় আসবে। তবে একসাথে এত টিকা যোগান দেওয়া সরকারের জন্য সহজ হবে না। জরিপ অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার মাত্র ৩.৮% মানুষ ২ ডোজ টিকা পেয়েছেন। এছাড়া ১ ডোজ করে টিকা পেয়েছেন ১৮.১% মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করায় পদত্যাগ করতে বাধ্য হলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। শনিবার দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগের পত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে করোনার স্বাস্থ্যবিধি লঙ্ঘন করার কারণে ক্ষমা চান তিনি। লেবার পার্টির নেতা স্যার কের স্টারমার টুইটে হ্যানকককে পদত্যাগের সিদ্ধান্ত সঠিক বলে জানান। তবে প্রধানমন্ত্রী জনসনের তাকে বরখাস্ত করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি। সম্প্রতি হ্যানকক ও সহকর্মী জিনা কোলাডন-গেলোর চুম্বনের দৃশ্য প্রকাশিত হয় গণমাধ্যমে। এরপর থেকেই হ্যানককের ওপর পদত্যাগের জন্য চাপ বাড়তে থাকে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। মিয়ামি-ডেড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভাইন কাভা এক সংবাদ ব্রিফিংয়ে আরও একজন নিহত হওয়ার খবর জানান। এখনও নিখোঁজ ১৫৬ জনের খোঁজে চলছে উদ্ধার অভিযান। ৩ বছর আগে ভবনটির মূল নকশায় বড় ত্রুটির কথা জানিয়ে সতর্ক করেছিলেন প্রকৌশলীরা। সে সময় জরুরি ভিত্তিতে মেরামতের পরামর্শও দেওয়া হয়। তবে ভবন ধসে ঝুঁকির কথা সে সময় উল্লেখ করা হয়নি। এদিকে শনিবার থেকে মিয়ামির ৪০ বছরের বেশি পুরনো ভবনগুলোর কাঠামোগত ত্রুটি আছে কিনা তা জানতে তদন্ত শুরু হয়েছে। এর জন্য ৩০ দিনের সময় বেঁধে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার মিয়ামিতে ১২ তলা ভবনটির এক পাশ ধসে পড়ে। মোহাম্মদ সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে প্রিমিয়ার লিগ ক্রিকেটে আরও একবার আবাহনীর শ্রেষ্ঠত্ব। শেষ রাউন্ডে প্রাইম ব্যাংককে ৮ রানে হারিয়ে হ্যাট্রিক শিরোপা জিতেছে আকাশী নীলরা। ১৫১ এর টার্গেটে ৯ উইকেটে হারিয়ে ১৪২ রান করে প্রাইম ব্যাংক। অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ সেরার সাইফুদ্দিন। অঘোষিত ফাইনাল চোটে আবাহনী নেই মুশফিক, তো প্রাইম ব্যাংক হারিয়েছে তামিমকে। অঘোষিত ফাইনালে দুই একাদশেই তারুণ্যের ছড়াছড়ি। তবে শক্তিশালী বোলিং অ্যাটাকে কিছুটা এগিয়ে প্রাইম ব্যাংক। মিরপুরে ম্যাচের প্রথম ভাগে ছড়ি ঘুরিয়েছে তারাই। মুস্তাফিজ রুবেল তোপে ১৫ রানে নেই দুই আবাহনী ওপেনার। ইনফর্ম লিটনের দৌড় থেমেছে ১৯-এ। মেরামত পর্বে শান্ত মোসাদ্দেকের ব্যস্ততা কমিয়ে দিয়েছে রান রেট। তারপরও অবিচল আবাহনীর মাস্টারমাইন্ড প্যানেল। শেষ ৫ ওভারের জন্য মজুদ আছে যে বাজির ঘোড়া। স্লগ ওভারে দারুণ ক্যামিওতে সেই সাইফুদ্দিনই ঘুরিয়ে দিলেন মোড়। ১৫১ টার্গেট শুরুতেই কঠিন করেছে প্রাইম ওপেনাররা। ব্যাটিংয়ের পর বল হাতেও অপ্রতিরোধ্য সাইফুদ্দিন। রনি, এনামুল, রাকিবুল, মিঠুন একের পর এক ফ্লপ শোতে ক্রমশ ফিকে হয়েছে প্রাইম ব্যাংকের শিরোপা স্বপ্ন। উইকেট ছেড়ে বেরিয়ে খেলেছেন রুবেল মিয়ার ৪১-এ লড়াইয়ে ফিরলেও বড় বেয়ারা আস্কিং রান রেট। প্রাইমের বড় শট খেলার রোগে স্লোয়ার দাওয়ায় আবাহনী পেসারদের। শেষ ভাগে উত্তেজনা অভিজ্ঞ অলোক ঝলকে। দুর্দান্ত টাইমিং খাবড়ে দিয়েছে চ্যাম্পিয়নদের। সব উত্তেজনায় জল ঢেলে দিল শহীদুলের দুর্দান্ত অ্যাকিউরেসি। ৮ রানের জয়ে হ্যাট্রিক শিরোপার উল্লাস আকাশী নীলে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ওয়েলসকে উড়িয়ে দিয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে ডেনমার্ক। ক্যাসপার ডলবার্গের জোড়া গোলে গ্যারেথ বেলের দলকে ৪-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ড্যানিশরা। ৮ গোলের জোড়া পূর্ণ করেন ওয়েলস। বারবার ম্যাচে ফেরার চেষ্টা করলেও ডেনমার্কের জমাট রক্ষণ ভাঙতে ব্যর্থ। আধিপত্য ধরে রেখে শেষ দিকে স্কোর লাইন রিপাবলিক। এদিকে অস্ট্রিয়াকে ২-১ গোলে হারিয়ে ইউরোর কোয়ার্টার ফাইনালে উঠেছে ইতালি। অতিরিক্ত সময়ে আসে ম্যাচের সবগুলো গোল।
শক্তি আর অর্জনের দিক থেকে ইতালির চেয়ে ছোট দল হলেও শেষ 30 ম্যাচ অপরাজিত থেকে মার্কিন বৈমানিকদের দেখা ইউএফও নিয়ে কোনো ব্যাখ্যা দিতে পারেনি পেন্টাগন। এগুলো পৃথিবীর কোনো উন্নততর প্রযুক্তি নাকি বায়ুমণ্ডলে বিচরণ করা বা পৃথিবীর বাইরে থেকে আসা তা তারা বলতে পারছে না। 144টি ফুটেজ বিশ্লেষণের পর প্রকাশিত প্রতিবেদনে এসব জানানো হয়েছে। বিশ্বের নানা অঞ্চলের আকাশে নানা সময় দেখা মিলেছে রহস্যময় উড়ন্ত কিছু বস্তুর। এর প্রত্যক্ষদর্শী বৈমানিক থেকে শুরু করে সাধারণ জনতা। দ্রুত গতিতে উড়ে হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া এসব বস্তুর নামকরণ হয়েছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট ইউএফও। এ নিয়ে হয়েছে অসংখ্য সিনেমা, টিভি সিরিজ। সেখানে এগুলোকে ভিন গ্রহ থেকে আসা বুদ্ধিমান প্রাণীর নভোযান হিসেবে দেখানো হলেও এর রহস্যভেদ হয়নি আজও। 2004 সাল থেকে মার্কিন নৌবাহিনীর বৈমানিকেরা দেখেছেন এমন 144টি বস্তু। তাদেরই তোলা সেসবের ভিডিও ফুটেজ 2020 সালের এপ্রিলে প্রকাশ করে পেন্টাগন। পরে এ নিয়ে ব্যাখ্যা চায় মার্কিন কংগ্রেস। পরে আগস্টে ইউএপি টাস্কফোর্স গঠন করে এর উৎপত্তি প্রকৃতি জানতে অনুসন্ধান চালায় পেন্টাগন। তবে 144টির মধ্যে 143টির কোনো ব্যাখ্যা দিতে পারছে না তারা। বাকিটির ব্যাখ্যায় বলা হয়েছে সেটি বড় আকারের চুপসে যাওয়া একটি বেলুন। এই প্রসঙ্গে মার্কিন প্রশাসন বলছে এসব আকাশযানের পার্থিব কোনো ব্যাখ্যা তারা পাননি। তাই পর্যবেক্ষণের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে এখনো পৃথিবীর বাইরের কোনো কিছু দেখা যাওয়ার সম্ভাবনা বাতিল করা হয়নি। এর আগেও মার্কিন বিমান বাহিনী ইউএফও নিয়ে তদন্ত করেছে। 1969 সালের ওই তদন্তে 12,618টি ঘটনা তালিকাভুক্ত হলেও 701টি বস্তু সরকারিভাবে অজ্ঞাত হিসেবেই থেকে গেছে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।